ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ক্যাম্পেন কলিং মিডিয়ার সকল দর্শকদের নমস্কার। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, আপনাকে ক্যাম্পেন কলিংয়ে স্বাগত। সজলদা, ভবানীপুরের ভোট মিটল, রেজাল্টও বেরোলো, খুব ব্যস্ততা এই কদিন আপনার ছিল। প্রিয়াঙ্কা টিবরেওয়াল, যে ওখানকার প্রার্থী হয়েছিল বিজেপি থেকে, উনি একটি মন্তব্য করেছেন বা অভিযোগ করেছেন। প্রথম কথা, এই রেজাল্ট হওয়ার পিছনে ছাপ্পা ভোটকে কিছুটা হলেও দায়ী করছেন উনি, যে একটা ছাপ্পা ভোট তো পড়েইছে। এবং শুধু তাই নয়, বিজেপির সাংগঠনিক একটু দুর্বলতা ওখানে ছিল। কি বলবেন, আপনিও কি সহমত? যেহেতু আপনি দেখুন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, প্রথম বলি, প্রিয়াঙ্কা টিবরেওয়াল কিন্তু লম্বা রেসের কোন আগামী প্রজন্মের নেতৃত্ব, তো কিন্তু ও রাজনীতিটা অল্প দিন করেছে। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, আমার কোনো অভিযোগ নেই। তৃণমূলের সাথে লড়াই করব, তৃণমূল যখন সরকারে থাকবে, আর প্রার্থীর নাম হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নির্বাচন করবেন, পরিচালনা করবেন ববি হাকিম, মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায়ের মতন লোকেরা। সেখানে নির্বাচন যে খানিকটা প্রহসন হবে, এটা তো আমাদের প্রথম থেকেই জানা। ওই বঙ্গজীবনের অঙ্গ বলে না, বড়লিন, ঠিক সেরমভাবে এই বঙ্গজীবনের অঙ্গ গত 34 বছরে সিপিএম, আর সিপিএমের দেখানো পথে একইভাবে পথিক হয়ে হেঁটে চলেছে, তার নাম তৃণমূল। মুখে গণতন্ত্রের কথা বলে, ওরাও বলতো গণতন্ত্র, সমাজবাদ, সাম্যবাদ, বড় বড় ভাষণ। এ বলে মামাটি মানুষ, কিন্তু মামাটি মানুষের আইসি কি তাইসি ভোটের দিন। এইভাবে এদের সঙ্গে লড়তে গেলে এই অবস্থার ভেতরে থেকেই লড়তে হবে, ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন লড়েছিলেন। অতএব উনি যেন এটা না ভাবেন যে উনি সরকারে আছেন বলে উনি চিরকাল এইভাবে চালিয়ে যেতে পারবেন। একদিন সিপিএমও এইভাবে চালাতে পারিনি। সিপিএমের থেকে শিক্ষা নেওয়া উচিত। আর সিপিএমের যে পরিমাণ সাংগঠনিক দক্ষতা ছিল, ওদের সংগঠন যেভাবে রন্ধে রন্ধে যেভাবে ছিল, এখানে সংগঠনের বুনটটা অত ঠাস নয়, ফাঁপা ভেতরটা, কর্পোরেট সিস্টেমে সাজাতে চাইছে। এভাবে বেশি দিন চলবে না। দাদা, আরো 4টে কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ হবে, এরম ভাবেই ভোট হবে। আমি আগেই বলে দিই, দলও জেনে রাখুক, আপনিও জেনে রাখুক, প্রার্থী যিনি হবেন তারাই জেনে রাখুক, ভোট এরম ভাবেই হবে। এই সিস্টেমের ভেতরে থেকে আপনাকে যদি লড়ে বার করে আনতে পারেন, সেটাই আপনার দক্ষতা। কিন্তু বিজেপি এখনো কিন্তু প্রার্থী ঘোষণা করেনি, সেই জায়গায় তৃণমূল ঘোষণা করে অনেকটা এগিয়ে গেছে। মানে আবারও সেই একই প্রসেস, মানে বিজেপি কি তাহলে সব দিক থেকেই প্রার্থী ঘোষণা করলেই এগিয়ে যাওয়া যায়, আমি এটাও বিশ্বাসী নয়। সংগঠনের দক্ষতা থাকলে নির্বাচনের আগের দিন প্রার্থী দিয়েও জেতানো যায়। সরকার মানুষের ভালো কাজ করলে, পার্টি মানুষের মধ্যে জনপ্রিয় হলে আগের রাত্রে প্রার্থী দিয়েও, আমি কথাই বলছি, টেকনিক্যালি সম্ভব নয়, তাহলে জেতানো যায়। কিন্তু সংগঠন দুর্বল থাকলে, এই পুলিশ, সন্ত্রাস, গুন্ডা সকলের মুখোমুখি দাঁড়িয়ে সংগঠন এখনো ততটা, নিশ্চয়ই, আমি তো অস্বীকার করা, নিশ্চয়ই ততটা স্ট্রং নয়। স্ট্রং হলে তো আমরা আটকে দিতে পারতাম। আপনারা দেখেছেন না, ভুয়া ভোটার ছুটে পালাচ্ছে, তাকে বার করে দিচ্ছে, পুলিশ তো ধরেনি না। আমাদের সংগঠন যদি সেই জায়গায় থাকতো, আমরা নিশ্চয়ই ওকে বেরোতে দিতাম না। এটা তো আমাদের ব্যর্থতা আছে। এই চাপের মুখে আমি স্যালুট জানাই সেই বিজেপির ছেলে মেয়েদের, যারা এই সন্ত্রাসের মুখে, এই চাপের মুখেও যারা মাথা তুলে দাঁড়িয়ে যারা নির্বাচনগুলো করছে, এবং ঠিক একদম ঠিক যেভাবে একদিন তৃণমূল ক্ষমতায় এসেছিল, ঠিক এইভাবেই একদম মুছে যাবে 26 সালে। এই কথাটা আজকে আমি কোট আনকোট বলে দিতে পারি।
সজলদা, এই যে ভবানীপুরে মুখ্যমন্ত্রী এত জয়লাভ করলো, আবার মুখ্যমন্ত্রী উনি ছিলেনই, যাই হোক একটা ভয় ছিল যে জিতে না আসতে পারলে যদি মুখ্যমন্ত্রী তো চলে যাবে, যাই হোক উনি জিতেছেন, উনি আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এই রেজাল্টের পর কিন্তু ববি হাকিম বলেছে যে নন্দীগ্রামের জবাব দিলাম, শুভেন্দুর মুখে চড় মারা হলো। কি বলেছে ববিতা? নন্দীগ্রামের জবাব দিলাম, শুভেন্দুর মুখে চড় মারা হলো। এসব কথা শুনে ঘোড়াতেও হাসবে, গাধাতেও হাসবে। সরকারের থেকে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, তৃণমূল কংগ্রেস যার ফলে সরকারে এসেছিল, সেই নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছে। বিরাট চড় মেরেছে ববিদা। নিজের পাড়ার যে সম্প্রদায়ের মানুষ আমাদের ভোট দেয় না, আর যে সম্প্রদায়ের মানুষ ব্যবসা করে ভয় পায় ভোট দিতে, তাদেরকে চমকে আর এদেরকে কাজে লাগিয়ে 58,000 ভোটে জিতেছে। এদের শুভেন্দু হতে এখনো অনেক সময় লাগবে, কিন্তু কুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে সবার জন্য, তাই মাঝে মাঝে এই ধরনের ডায়লগ দেয়। অনুব্রত মণ্ডল, আমরা জানি সবাই খুবই চর্চিত একটা নাম। অনুব্রত মণ্ডল বলেছে বিজেপি তো ছাগল বেড়ালের দল, ধর্তব্যে ধরি না। আচ্ছা, ওর মাথায় এমনিতেই অক্সিজেন যায় না, তার উপর একটা এত বড় মাথা, ওকে নিয়ে কি আলোচনা করব? ও পুলিশকে, ওর সরকারের পুলিশকে বোমা মারতে বলে, হ্যাঁ, ও বলে এই না হলে দেখে নেবো, কেটে নেবো, সবসময় মুখে মারিতং জগৎ। আপনারা একটা কথা বলুন, এই অনুব্রতর নাম 2011 সালের আগে আপনি কখনো শুনেছিলেন? এরা লঙ্কা এসে রাবণ হয়েছে, দুদিন বাদে এদের খুঁজে পাওয়া যাবে না। যে তৃণমূলীগুলো ছিল, ছেলেগুলো যেদিন বুকে করে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, সে আজকে অনুব্রত চাপে, অনুব্রত তেজে সে আজকে অস্তমিত। তারা কিন্তু ঘুরে দাঁড়াবে, এবং তখন তাদের কাছে একটাই রাস্তা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। খুব সহজ কথা। কে অনুব্রত? আপনি বলুন না, 2011 সালের আগে আপনারা একে চিনতেন? বলছে রাস্তার মধ্যে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। কলকাতার বুকে একদিন কোনোদিন নিশ্চয়ই দেখা হবে ওর সাথে। সরকারি ভালো ভালো প্রকল্প কিন্তু মানুষের কাছে এসছে, মানুষ সেই প্রকল্প পাচ্ছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো বহুদিন ছিল। লক্ষ্মীর ভাণ্ডার, যেটা খুব চর্চিত একটা এবং আমরা দেখেছি মানে লাইন দিয়ে মহিলারা দাঁড়িয়ে 500 টাকা 1000 টাকা করে। আরেকটি প্রকল্প যেটা হচ্ছে দুয়ারে রেশন, কি বলবেন, যেখানে রেশন পৌঁছে যাবে বলছে সরকার একদম মানুষের দরজার গোড়ায়, কিন্তু রেশন ডিলাররাই যাচ্ছে উচ্চ আদালতে সরকারের বিরুদ্ধে। কিভাবে দেখছেন? এখন এটা হচ্ছে অনুব্রতর উন্নয়ন, খড়গোয়াতে রাস্তায় দাঁড়িয়ে থাকে যে উন্নয়ন। দেখুন, আমি অন্যগুলো নিয়ে এত কথা বলবো না, কিন্তু খুব কষ্ট লাগে, খারাপ লাগে যখন দেখি লক্ষ্মী ভাণ্ডারের জন্য বাড়ির মা লক্ষ্মীদের, মায়েদের তো আমরা এইভাবেই শ্রদ্ধা করি না, তাদের এই কোভিড পরিস্থিতির মধ্যে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, মারামারির মধ্যে পৌঁছে যেতে হয়। কত পাবে? দৈনিক হিসেবে 17 টাকা, যদি মাসে 500 হয়, আর যদি মাসে 1000 হয় তাহলে দৈনিক হিসেবে 34 টাকা। রাগ করবেন না, আমার কথাকে ভুল বুঝবেন না, আমি কাউকে অসম্মানও করছি না। একজন ভিক্ষুকের দৈনিক রোজগার এর থেকে বেশি, এ কথা বলার অর্থ আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু বাস্তব কথাটাই বলছি। কিন্তু এই 500 টাকা করে কিন্তু কেন্দ্র থেকেও দেওয়া হয়েছিল। বলছি 1 2, মানুষের ঘরে এর থেকে এই যে প্রকল্পের যা খরচ হলো, এই প্রকল্পের খরচে কত মানুষকে আপনি আমায় বলুন, এই প্রকল্পের খরচে কত মানুষকে আমরা চাকরি দিতে পারতাম বলুন? সরকারি চাকরির সংস্থান কত মানুষের হতো? আপনাদের বলতে হবে। আমরা সেই পথে হাঁটলাম না, আমরা সস্তার ভোট রাজনীতি, আমরা জানি মানুষের পরিস্থিতি খারাপ, এখন ওই ছড়িয়ে দেওয়ার রাজনীতি করে দিলাম মানুষের কাছে। এর বাড়ির ছেলেটা, ওই মা যে মা আজকে লাইন দিচ্ছে, ওই মায়ের বাড়ির ছেলেটার যদি আজকে 15,000 টাকা মাস মাইনে থাকতো,
তাহলে ওই মা লাইন দিত না, আমার ওই বোন লাইন দিত না। সরকার এই জায়গায় নিয়ে এসছে। আর এই ভিড় দেখে উৎফুল্ল হচ্ছে পাড়ার কোঅর্ডিনেটর কাউন্সিলররা, তারা স্বপ্ন দেখছে আগামী দিনের নির্বাচনে জিতে যাবে। আপনাদের ভাবতে হবে এই ভিড়, এটা অশনি সংকেত। বাংলার বুকে দুর্ভিক্ষ আসছে যে এই ভিড় তাকে প্রমাণ করে। সরকার কিন্তু দুয়ারে রেশনও পৌঁছে দেওয়ার যদি দুয়ারে রেশন পৌঁছায়, আমি বলছি যদি ধরুন দুয়ারে রেশন পৌঁছে দেওয়া যায়, ভালো প্রচেষ্টা, সবকে খারাপ বলবো কেন? সম্ভব অসম্ভব সেটা রেশন আর রেশন ডিলার সরকার এরা বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু এটা ভালো। আমি তো কন্যাশ্রী প্রকল্পের বিরুদ্ধে কিছু বলিনি, কিন্তু এই যে বিষয়টা লক্ষ্মী ভাণ্ডার, এটা মা লক্ষ্মীদের নিয়ে, বাড়ির বোনেদের নিয়ে, মায়েদের নিয়ে চিনিমিনি খেলা চলছে। এর জবাব একদিন এই মায়েরাই দেবে, এই বোনেরাই দেবে। এটা আজকে লিখে রাখুন। সজলদা, আমরা কিন্তু এই জল যন্ত্রণা নিয়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু ভুগি। আর ছাড়ুন, ওরা এখন ওই লক্ষ্মীমপুর না কি নিয়ে ব্যস্ত আছে। এই জল প্রসঙ্গেই আসছি। জল মানেই তো মানুষের জীবন, মানে আমরা জলকে জীবন বলি। সেই জায়গায় মদনদার জীবন কিন্তু এই জল নয়, ঠিক করে কথা বলবেন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, পানীয় যে জল, সেই জল কিন্তু এখন উত্তর কলকাতায় ঘোলা। আমরা দেখছি লাগাতার দুদিন ধরে ঘোলা জল আসছে, এবং ববি হাকিম বলেছেন যে ডিভিসির ওপর দায় ছেড়েছেন, ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে, যার ফলে গঙ্গার জলের মানে ইয়েটা ডেপটা বেড়ে গিয়ে মাটি ঘোলা, সে বিভিন্ন রকম এই ভোটে এই নির্বাচন যেটা ভবানীপুরে হলো, এতেই বোঝা যাচ্ছে মদনদা এবং ববিদা গভীর রাত অবধি এরা একসাথে কাজ করেছে। তার ফলে মদনদার মতন কথা ববিদা বলতে শুরু করেছে। আগে বললেন উত্তরাখণ্ডে ক্লাউড বাস্ট হয়েছে, সেই জলে এখানে ভেসে গেছে। এখন বলছে ডিভিসি। বাংলার মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলি আমরা? আমাদের কি পাঁঠা মনে করে সরকার? এই যে অত বড় টালার ট্যাঙ্কটা তাহলে কি করতে আছে, কি পিউরিফিকেশন হয়, তা জবাব দিতে হবে না সরকারকে? ডিভিসি কি প্রথমবার জল ছাড়লো? মমতা দিতে বলেন রোজ জল ছাড়ে, নাকি ডিভিসি রোজ বাঁচিয়ে দেয়? ডিভিসি কি প্রথমবার জল ছাড়লো? সরকার আসলে আমাদেরকে গাধা মনে করে, পাঁঠা মনে করে বোধহয়। বাংলার মানুষকে তারা ছাগল মনে করে, সেই জন্য যা মুখে আসে তাই বলে। আমি বাংলার মানুষকেও ধিক্কার জানাই যে তারা এটা সহ্য করে। শুধু পশ্চিমবঙ্গে এটা সম্ভব, পশ্চিমবঙ্গের বাইরে এটা হলে মানুষ রাস্তায় নেমে পড়ত। লোক এতে উত্তরপ্রদেশে দিদি লোক পাঠিয়েছে, কি বলা হচ্ছে, 4 জনকে কৃষককে পিষে মারা হচ্ছে, এবং যে গাড়ি পিষে মেরেছে সেখানে বিজেপির পতাকাও নাকি ছিল তো, বিজেপির পতাকা লাগানো গাড়িতেই তো ছিল। কেউ বলছে না 4 জন মরেনি, 9 জন মরেছে। 4 জন মরেনি, 9 জন মরেছে। গাড়ির ধাক্কায় সম্ভবত 4 জন কৃষক মারা গেছেন, 4 জন বিজেপি কর্মীকে পিটিয়ে মারা হয়েছে, ড্রাইভার শুদ্ধ গাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনাকে ভাবতে হবে এই জায়গাগুলো। আর সবাই বলে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তারা খালি কি বলছে, 4 জনকে পিষে মারা হলো, 4 জনকে পিষে মারা হলো। 4 জন মরেনি, 9 জন মারা গেছে। সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। প্রকৃত তদন্ত হওয়া দরকার, প্রকৃত তদন্ত হওয়া দরকার। এখানে গত 24 ঘন্টা যেখানে বৃষ্টির সময় 24 ঘন্টায় 13-14 জন মানুষের প্রাণ গেছে। কই সেখানে তো প্রতিনিধি দল যায়নি, শুধু ব্রাত্যবাবু আর সৌগত রায় 2 লাখ করে টাকা নিয়ে বাড়ি চলে গেল। সৌগত রায় তো রবিনা ট্যান্ডনের নাচ দেখতে গেলে 1 রাতে 2 লাখ টাকা লাগবে। উনি চলে গেলেন একটা বাচ্চা মেয়ে, কিশোরী মেয়ের জীবনের দাম দিতে। আমাদের লজ্জা যে আমরা সহ্য করছি, কিন্তু বাংলার মানুষ, বাংলার যুবক বেশি দিন সহ্য করবে না। সজলদা, এই যে বিধানসভা ভোটের আগে কিন্তু অনেককেই দেখা গেছে হেভিওয়েট মন্ত্রী, তারা কিন্তু দল বদল করে তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল, যে কারণেই আসুক তারা এসেছিল দল বদলু। আপনিও কিন্তু বিজেপিতে এসছেন, আপনি তৃণমূলে ছিলেন, বিজেপিতে এসছেন, যোগদান করেছেন। এই বিষয়েই যাব যে ঠিক ভোটের রেজাল্ট বেরোলো,
বিজেপি ক্ষমতায় আসতে পারলো না, আবার তারা বিমুখ। দেখুন, নানা রকম টুইটারে নানা রকম তাদের দুঃখের কথা, তারা ভুল করেছে সেই অনুশোচনা হচ্ছে, সেই নিয়ে টুইট। রাজীবদা যে কেন এরকম করছেন আমি জানি না। রাজীবদা অত্যন্ত স্বচ্ছ মানুষ, তার একটা ফ্যামিলি পেডিগ্রি আছে। আমরাও এসছি, ঠিক, আমরাও এসছি। আমার আজকের ভাষাটাও দেখুন না, তার মধ্যে কোনো অনুশোচনা, ফিরে যাওয়ার আবেদন, আকুল এসব আছে কিনা। কিন্তু আমার খারাপ লাগছে যে রাজীবদা, জানি না বড় মানুষদের বড় চিন্তাভাবনা থাকতে পারে, দেশের স্বার্থে সবই পেছনে ওটাই জুড়ে দেয়, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। 3 দিন আগে জনগণের স্বার্থে একরকম ছিল, মানুষের কাছে ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। আর না, রাজনীতি করবো না, রাজনীতি করতেই হবে এমন মাথার দিব্যি কেউ দিয়েছে আমাদের? করবো না, ছেড়ে দিন, বসে থাকুন। বিজেপি করতে পারছেন না, ওখানেও দাম আটকাচ্ছিল, এখানেও দাম আটকাচ্ছে, আবার মনে হচ্ছে ওখানে একটু বেশি কম আটকাচ্ছিল, এখানে একটু বেশি আটকাচ্ছে। একটু কদিন অপেক্ষা করুন। এরকম ছটপট 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 করতে জল থেকে মাছ তুলে আনলে যেমন হয়, সেটা তো অন্যদের হবে। এই রাজীবদা, বাবুলদা এরা যখন করে, খারাপ লাগে। এই বাবুলদা প্রসঙ্গেই আসি, যে বাবুলদা কিন্তু এত বছর বিজেপিতে ছিলেন, 2বার মন্ত্রী ছিলেন, কেন্দ্রের মন্ত্রী, এই একটা পদে থেকে তারপরে তৃণমূলে যোগদান। এবং একটা অদ্ভুত কথা উনি বলেছেন যে নরেন্দ্র মোদী বাঙালি বিরোধী, বাঙালিদের পছন্দ করেন না। মমতাদি একটা কথা বলেন যেটা খুব মিম হয়, যত দিই তত চাই, যত দিচ্ছে তত চাই। আসলে রাজনৈতিক ব্যক্তিত্বদের আজকে চাহিদা বেড়ে গেছে, মানে শুধু চাই চাই চাই। এদের জনগণের সঙ্গে কারোর সম্পর্ক নাই, মানুষের সঙ্গে এদের সম্পর্ক নাই। যদি মানুষের সঙ্গে সম্পর্ক থাকে, পাড়ায় যদি নিরাপত্তা রক্ষীর বাইরে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হয়, তখন এরা লজ্জিত হবে যে আমি কাল কি বলেছি, আজকে কি বলেছি, মানুষ দেখছে, দুটো ভিডিও পাশাপাশি, একবার এটা চলছে, একবার এটা চলছে। এখন এরা না এইগুলো ভুলে গেছেন। সত্যি বাবুলদা, রাজীবদা এরা খুব স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু বিজেপিতে যাওয়ার পরেও কেউ ওর বিরোধী হতে পারে, ওর বন্ধু বিরোধী হয়ে যেতে পারে, কিন্তু ওর স্বচ্ছতায় প্রশ্ন তুলতে কিন্তু লোকের হাত কাঁপতো। কিন্তু আজকে যেটা হচ্ছে, সেটার জন্য না আগামী প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে যাবে। দেখুন, সবচেয়ে খারাপ হচ্ছে আমাদের এই রাজনৈতিক বিমুখতা। আপনি একটা কথা বলুন যে আমার একটা ছেলে এই রাজ্যে পড়বে, লেখাপড়া করবে, MBBS করবে, করে ডাক্তার হবে, সরকার তার পেছনে বিরাট টাকা খরচ করবে। সে MBBSটা হয়েছে কি করবে? সে বিলেত চলে যাবে, এখানে লেখাপড়া করবে, ইঞ্জিনিয়ারিং করবে, এখানকার সরকার তাকে সাবসিডাইজ রেটে লেখাপড়া করাবে, করে তারপর সে কি করবে? আমেরিকা চলে যাবে। কিন্তু কেন যাচ্ছে? বলছি হ্যাঁ, কেন যাচ্ছে ওটাই বলছি। একদম ওটাই আসল। আপনি একটা কথা বলুন, এই চেয়ারটা কখনো ফাঁকা থাকবে না। ভালো লোক যদি, বরকতদা রেলের মন্ত্রী হয়েছিলেন, বরকতদা কবে মারা গেছেন, আজকের প্রজন্ম বরকত গনি খান চৌধুরীকে চেনে না, কিন্তু বরকত গনি খান চৌধুরীর নাম যারা জানে তারা শ্রদ্ধা করে। বাংলার জন্য কাজ করেছে। এই পাতাল রেলে যখন যাবেন তখন বরকতদার কথা মনে করবেন, যে পার্টিতেই থাকুন তিনি। তাহলে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর একটা ভালো কাজ করে। আমাদের এই যে ফেডারেল সিস্টেম, এটা তো আলটিমেটলি কন্ট্রোলড বাই পলিটিশিয়ান। একজন ভালো হেলথ মিনিস্টার যদি আসে, এখন যদি উকিল হেলথ মিনিস্টার হয় তাহলে মুশকিল। একটা ভিশন নিয়ে একজন যদি ভালো হেলথ মিনিস্টার বসেন কোথাও, তিনি তার যদি মেডিকেল সিস্টেম হেলথটাকে তিনি যদি ডেভেলপ করার চেষ্টা করেন, তিনি কি পারেন না? অনেক পারেন, যথেষ্টই পারেন। তখন এই ছেলেগুলো যাবে না, কারণ আজকে একটা ছেলে সে দেখছে আমি এখানে থেকে আমার কাছে কোনো স্কোপ নেই। সবসময় টাকাটাই স্কোপ নয়, মাইন্ড ইট, সবসময় টাকাটাই স্কোপ নয়। ও দেশে টাকা অনেক কামানো যায়, খরচও অনেক বেশি, সাশ্রয় হয় না ওখানে, সাশ্রয় এখানে হয়। কিন্তু ওরা চলে যায়, ওখানে অনেক টেকনোলজি আছে, ওখানে টেকনোক্র্যাটস আছে, ওখানে অনেক শেখার মতন আছে, ওখানে মাস্টার এবং ছাত্রর যে রেশিও সেটা সংখ্যায় সমান সমান প্রায়। এখানে সেই ব্যবস্থাগুলো নেই। আমরা যদি একজন ভালো অর্থমন্ত্রী পাই, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থার কথা তিনি চিন্তা করবেন। কিন্তু লালু যদি রেলমন্ত্রী হয়, সে রাজধানীতে মাটির কুঁজো লাগাবেই লাগাবে।
ব্যাপারটা হচ্ছে এই রকম। আপনাকে, আমাকে, আমার ছেলে মেয়েদের সবাইকে শেখাতে হবে যে তোমরা বড় হও, বড় হয়ে ইন্ডিয়ান পলিটিক্সে ঢুকে তার এই করাপশান, তার এই সমস্ত কিছু তাকে শেষ করো। তা না হলে কিন্তু এই দেশের উন্নতি হবে না। আমরা সবাই চাই, জানেন তো, একটা ক্ষুদিরাম আসুক, আমরা সবাই চাই একটা মাস্টারদা, একটা প্রফুল্ল চাকি, কিন্তু সবাই চাই পরের ঘরে হোক। আমার ঘর থেকে এই বলিদান আমরা দিতে পারবো না। আমার ছেলে ক্ষুদিরাম হয়ে ফাঁসি চড়ে যাক, এটা আমি মেনে নিতে পারবো না। আমরা সবাই চাই পরের ঘরে আসুক ক্ষুদিরাম, এভাবে হতে পারে না। সরলদা, রাজনীতির অবক্ষয় হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বেরও অবক্ষয় হয়েছে। আপনি বললেন, বা অনেকেই, অনেক বিশিষ্টজনেরাই এখন এই মন্তব্য করছেন। এই প্রসঙ্গেই যাব। শোভন চট্টোপাধ্যায় কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন হয়তো উনি রাজনীতি থেকে একটু বিরহ আছেন, কিন্তু উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই ওনার। বিরহে কোথায় আছেন? এখন তো উনি প্রেমে হাবুডুবু খাচ্ছে। খারাপ লাগে জানেন, এমন একটা লোকের নাম বললেন। ভদ্রলোককে আমার বাবা প্রথম কাউন্সিলর হন 85 সালে, উনিও তখন কাউন্সিলর হয়েছেন। উনিও কিন্তু তখন খুব ছোট, আমি তো একদমই ছোট, তখন 5-6-এ পড়ি। শোভন কাকু তখন থেকে আমাদের বাড়িতে আসতো, তখন থেকে আমাদের বাড়িতে আসতেন। আমার বাবার সাথে খুব ভালো রিলেশন ছিল, সেই সুবাদে চিনতাম। তখন রোগা ছিপছিপে ছিল, স্কুটারে করে আসতো। এত পাল্টাতে পারে একটা মানুষ। বলে সব উন্নতির পেছনে নাকি একজন মহিলার হাত থাকে, কিন্তু এই যে অধঃপতনের পেছনেও মহিলার হাত থাকে, এটা কেউ আসলে লোকগুলোর না, এরা রাজনীতি করেছে, এরা তো জনগণের ভেতরে ছিল, কিন্তু মিনিমাম সেন্সটা এদের চলে গেছে। এদের মিনিমাম সেন্স, মিনিমাম জ্ঞান, মিনিমাম বোধ, এদের সব চলে গেছে। এই জায়গা থেকেই সজলদা বলবো যে এদের দেখে রোজ লোকে গালাগাল দিচ্ছে, এদের লজ্জা নেই, রাস্তায় বেরোলে থুতু দেবে গায়ে। তাহলে কি করে সামনের প্রজন্ম কি দেখে ইন্সপায়ার্ড হয়ে নয়, এদের দেখে জিহাদি হয়ে আসবে, এদের তাড়াতে আসবে, এই অসভ্যগুলোকে ভাগাতে আসবে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, কেউ আজকের দিনে এরম ঘটনা কি ঘটে না যে আমার বাড়িতে বউ আছে, তাও একটা আমি এক্সট্রা ম্যারিটানিয়াল অ্যাফেয়ার্স করছি, তাই বলে এরম ভাবে তাতা থই থই করে ওই রকম হাতির মতো নাচ? মানুষ মেনে নেবে এদের? এরা কখনো দেখে না যে এদের যে ছবি বেরোয়, তার ছবির তলায় মানুষ কমেন্টস গুলো কি করে? ওদের ছেলে মেয়ে সংসার যে কেউ থাকবে, সে তো আত্মহত্যা করবে, বিষ খাবে। শোভনদার আর্থিক অবস্থা এখন এতটাই খারাপ, উনি ওনার পৈতৃক ভিটে বিক্রি করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। পৈতৃক নয় বোধহয়, ও অনেক কামিয়েছে। ও আগে খেতে পেত না, সেটা আমি দেখেছি, তখন আমরা ছোট ছিলাম। আমি শোভন কাকু বলি, ওটা পৈতৃক নয়, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ওটা ওই রোজগারে, ওর রাজনীতির থেকে রোজগার করা টাকা। এমএলএ, তারপর উনি যখন মেয়র হলেন, হ্যাঁ, মেয়র হওয়ার পর উনি ডান হাতে বাঁ হাতে ওই একটা তোয়ালে মুড়িয়ে নিচ্ছে, ওটা একবার দেখা গেছে, একটা জায়গায় দেখা গেছে, কিন্তু ও প্রচুর নিয়েছে। সরলদা, শেষ একটা প্রশ্ন। আপনি একদম নতুন প্রজন্মের মুখ বলতে পারেন, তরুণ তুর্কি বিজেপি নেতা। বিজেপিকে আপনার লক্ষ্য কি, মানে আপনি কিভাবে বিজেপি ঘুরিয়ে দাঁড় করানো, সাংগঠনিকভাবে শক্তিশালী করা? দেখুন, একটা কথা, একটা ছোট কথা বছর অবধি না 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 না, এটা কোনো কথা নেই। এর মধ্যে 3-4টে নির্বাচন হবে, একদিনও সময় নেই বসে থাকার। আপনাকে একটা কথা বলি, আমি না তৃণমূলটাও খুব গভীরে করেছি, তো আমি তৃণমূলটাতেও দেখে এসছি, যখন সংগঠন থাকে না, যখন বিরোধিতা থাকে, তখন এইরকম অবস্থাই থাকে। আমাকে একবার মমতা ব্যানার্জি 36 নম্বর ওয়ার্ডে কলকাতা কর্পোরেশনে দাঁড় করিয়ে দিয়েছিলেন, এজেন্ট দিতে পারিনি, আমার পাড়া থেকে, আমার কলেজ থেকে এজেন্ট নিয়ে যেতে হয়েছিল। অত আজকে হাসার কিছু নেই। এই যে সিপিএম বলেছিল না 2011 সালে, যে লোকটা দাঁড়িয়ে বলেছিল যে আমরা 235, ওরা 35, সেই লোকটা আজকে শূন্য, তাদের আজকে এজেন্ট নেই। আরে ওদের একটা সিস্টেম আছে, ওদের একটা সংগঠন আছে, ওদের একটা সর্বভারতীয় আছে, প্ল্যাটফর্ম আছে। সর্বভারতীয় না হলেও কমিউনিস্ট পার্টিকে সারা পৃথিবী চেনে।
সেটা সিপিআইএম নয়, কমিউনিস্ট পার্টি বললে সারা পৃথিবীতে একটা কমিউনিস্টদের একটা পরিচয় আছে, মার্কস লেনিনের একটা ঐতিহ্য আছে, পরিচয় আছে, এদের তো কিছু নেই। আর তৃণমূল কংগ্রেস কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং ত্রিপুরা, আসাম, গোয়া সব জায়গায় আমার একটা ছোট্ট আবেদন আছে, গোয়ার দায়িত্বটা মদন মিত্রকে দেওয়া হোক, গোয়ার দায়িত্ব মদন মিত্রকে দেওয়া হোক। উনি ওখানে মন প্রাণ দিয়ে সংগঠন করতে পারবেন, ওনার যা যা প্রয়োজন জীবনের সংগঠন করার ক্ষেত্রে ওগুলো ওখানে সব মজুত আছে। আমরা যাতে গোয়ার সি বিচে গিয়ে তৃণমূলের পতাকা দেখতে চাই, মদনদা নিয়ে দাঁড়িয়ে আছেন, কল্পনা করুন ছবিটা, সমুদ্র সৈকতে। দাদা শেষ প্রশ্ন, সামনেই দুর্গাপুজো, আর তো হাতে জানি খুবই ব্যস্ততা, অনেক দায়িত্ব আপনার ঘাড়ে। প্রশ্নটা হচ্ছে যে এই যে দুর্গাপুজোর সময় কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 50,000 টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হবে, শহরের মানে কলকাতা শহরের নামি দামি সমস্ত ক্লাবকে। সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু সেরমই একটা খুব নামকরা এবং বিখ্যাত পুজো, আমাদের দিলেও আমরা নেব, কি বলবে? না দিলে নেব, তো সরকারের টাকা, আমারই টাকা, প্রথমে মমতাদির টাকা বাড়ি থেকে দিচ্ছে, অভিষেকের ওই কয়লার টাকা তা তো নয় যে নেব না, এ তো আমাদেরই টাকা। আমরা প্রত্যেকবার কখনো 10 দিয়েছেন, কখনো 20 দিয়েছেন, অস্বীকার করার জায়গা কি দিচ্ছেন? যদি দেন নেব, কারণ আমরাও তো আরো 4টে পুজোকে আমরা এই টাকাটা ডোনেট করি, এই টাকাটা আমরা আরো আমার অঞ্চলের 4টে পুজোকে স্পন্সর করি, উনি করলেও করব, উনি না করলেও করব। তবে আমরা এটা বলতে পারি, আমি ওই টাকাটার দিকে তাকিয়ে বসিনি, ওটা সিস্টেমে ঢুকে যায় আমাদের অ্যাকাউন্টে, সেখানে আমাদের করারও কিছু নেই। আমি ওই টাকাটার দিকে তাকিয়ে বসে নেই। হ্যাঁ, এলে আমি চেক কেটে গভর্নমেন্টের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য মমতাদির কালীঘাটের বাড়ির সামনে ঘুরবো, সেরকমও নয়। আমরা আরও 4-5টা পুজোকে আমরা কন্ট্রিবিউট করব। শেষ প্রশ্ন, যে আরে উনি আমাদের কিছু দিলেন, কত আর আমাদের দেন, তার থেকে তো অন্যদের বেশি, দুধেল গাইদের বেশি দেয়। শেষ প্রশ্ন, এবারে সন্তোষ মিত্র স্কোয়ার কি চমক দিচ্ছে একটু যদি দর্শকদের বলেন। এবারে আসলে দেখুন, এই যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে খুব বেশি চমক দেওয়ার মতন নেই, কিন্তু বলছি আপনাদের মন ভরে যাবে। প্যান্ডেলের ভেতরে ঢুকতে দেবে না বলেছে, অদ্ভুত কথা, মানে কোথাও কোভিড নেই, শুধু মণ্ডপের ভেতর মায়ের সামনে গেলেই কোভিড হবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই হাইকোর্টের আইন সেটা মানবো, সরকারের প্রস্তাবকেই হাইকোর্ট আইন হিসেবে এবারে স্যাংশন করে দিয়েছে, আমরা সবগুলো মানব। কিন্তু একটা ব্যাপারে পরিষ্কার, যে আপনার ওখানে গিয়ে মনে হবে আপনি মণ্ডপের ভেতরেই আছেন। আমরা টেকনোলজির যে ব্যবস্থাটা করছি তাতে আপনার মনে হবে যে আপনি বাইরে নেই, আপনি ভিতরেই আছেন। মানে যতই মণ্ডপে দর্শনার্থীদের ঢোকার জন্য একটা বাধা নিষেধ থাকুক, আপনার মনে হবে আমি মণ্ডপেই আছি, ফিল করবেন আপনি। 3 ডাইমেনশন একটা ব্যবস্থা, যে আপনি ফিল করবেন যে আমি মণ্ডপের ভেতরেই আছি। তাহলে আর অপেক্ষা না করে দর্শকরা চলে আসবেন, যারা শুনছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে। অসংখ্য ধন্যবাদ সজলদা, এত ব্যস্ততার মধ্যে পুজোর আগে সময় দিলেন। আপনারা ভালো থাকবেন, পুজোটা ভালো করে কাটাবেন। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।